ভালোবাসাহীন সম্পর্কে বাধা পড়েছে ছায়া। ছায়ার আব্বার অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে মোটা অঙ্কের টাকার প্রয়োজন ছিল। হাসপাতালের বেডে পড়ে পড়ে কাতরাচ্ছিলেন তিনি। পাশে বসে ওর মা কেঁদে কেঁদে প্রেশার বাড়িয়ে নিয়েছিল। হতবুদ্ধি হয়ে আত্মীয় স্বজনের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইল, কিন্তু কেউ সাহায্য করল না। ছায়ার এই দুঃসময়ে আত্মীয় স্বজন সবাই যখন মুখ ফিরিয়ে নিল, তখন এগিয়ে এলেন ছায়ার অফিসের বস আদ্রুপ আহমেদ। বিনিময়ে তার স্ত্রী হতে হবে ছায়াকে। হতদরিদ্র রিটায়ার্ড স্কুল মাস্টারের মেয়ে তার মতো কোটিপতি স্ত্রী হবে ভাবতে হোঁচট খেল সে। তিনি এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলেন। ছায়া ভাবল, ভাগ্য বুঝি সুপ্রসন্ন হয়েছে। রূপকথার গল্পের মতো ওর জীবনের সকল দুঃখ ঘোচাতে এসেছেন নায়করূপী আদ্রুপ আহমেদ। কিন্তু হাই, নিয়তি ফের নিষ্ঠুর খেলা খেলল ওর সাথে। দুঃখ ঘোচাতে নয়, বরং বাড়াতে এসেছে আদ্রুপ আহমেদ। ছায়ার সরলতা তাকে মুগ্ধ করেছে, তাই তো মোটা অঙ্কের টাকায় ছায়াকে তিনি কিনতে চান। হাজার হোক সমাজে বাস করছেন, নয়তো বিয়েটির ঝামেলায় যেতেন না। ছায়ার বুঝতে বাকি নেই যে কে চায় অদ্রুপ ওর কাছে। ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল ছায়া, কিন্তু সেদিকে যে অসহায়ত্ব। ওই তো ওর আব্বা চিৎকার করছে বেডে পড়ে পড়ে। নার্স চেঁচিয়ে বলছে, হয় অপারেশন করুন, নয়তো নিয়ে যান। অপারেশন ছাড়া ওর আব্বা বাঁচবে না। ছায়া কী করত? যে পিতা নিজে না খেয়ে ওদের মুখে খাবার তুলে দিয়েছে, নিজের রোগ শোকে ভুগে ওদের ডাক্তার দেখিয়েছে, গায়ের ঘাম পানি করে বড় করেছে ওদের দু ভাই বোনকে, তাকে এভাবে মরতে দেব না। ছায়া তা কোনোদিনও পারবে না, কোনো মেয়ে তা পারবে না। ছায়ার সামনে দাঁড়ানো অগ্নিকুণ্ঠে আত্মাহুতি দেবার জন্য রাজি হয়। একদিকে ছায়ার পিতার অপারেশন, অন্যদিকে আদ্রুপের সাথে ছায়ার বিয়ে হয়। বাসর ঘরে ঢোকার পর্বে মায়ের সাথে কথা বলে নেয় ছায়া। আব্বার অপারেশন সাকসেসফুল। মায়ের আনন্দে ছায়াও আনন্দিত হতে চায়, কিন্তু কেন যেন পারে না। কষ্টে দম বন্ধ হয়ে আসতে চায়। অফিসে জরুরি কাজ পড়েছে বলে চলে এসেছে ছায়া। বান্ধবীকে রেখে এসেছে মায়ের কাছে। ওর এই বান্ধবী ছাড়া আর কেউই জানে না ছায়া আজ কোন নরকে প্রবেশ করেছে। আজ থেকে প্রতিটি ক্ষণও জ্বলবে। বাসর ঘরে গুটিসুটি মেরে বসে আছে ছায়া, আতঙ্কিত মনে অপেক্ষা করছে আদ্রুপের জন্য। আদ্রুপকে অ্যাজ এ বস হিসেবে গত 4 মাস ধরে চেনেছে। এর মধ্যে একবারও সরাসরি ওদের দেখা সাক্ষাৎ হয়নি। কথাটা ভাবতেই হঠাৎ অফিসে জয়েনের পরের রাতের কথা স্মরণ হলো। নিউ ইটার্নদের জন্য সেদিন রাতে পার্টির আয়োজন হয়েছিল। ছায়ার ওসব পছন্দ না, তবুও কাজিন এবং অফিসের সিনিয়র মিতে অপর কথায় সে গিয়েছিল। নিরুপায় হয়ে চাকরি করছে ছায়া। ওর আব্বা ওকে কোনোদিন চাকরি করতে দিতে চায়নি। পার্টিতে প্রায় সবাই ড্রিঙ্ক করছিল, সাথে সাথে উশৃঙ্খল নাচ তো ছিলই। মিতু ওর বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠলে ছায়া একা হয়ে যায়। সেই সুযোগে কয়েকটি ছেলে বাজে মতলবে ওর আশেপাশে ঘুরঘুর শুরু করে। অবস্থা সুবিধাজনক না ভেবে তাড়াতাড়ি ক্লাব থেকে বাইরে চলে আসে। আর তখনই আদ্রুপের সাথে ধাক্কা খায়। মদ্যপ আদ্রুপ ধাক্কা সামলাতে না পেরে পড়েই গিয়েছিল। ছায়া ইতস্ত করে একসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আদ্রুপের এলোমেলো কথা বহু কষ্টে বুঝে নিয়ে আসে গাড়ির কাছে। ড্রাইভারের হাতে তুলে দিয়ে সেখান থেকে কেটে পড়েছিল ছায়া। এতক্ষণে মনে পড়ল সেই মানুষটি আদ্রুপ। আদ্রুপকে তাহলে সরাসরি দেখেছে সে। তার মানে কি সেই থেকে ছায়াকে অনুসরণ করছে আদ্রুপ? ছায়ার মাথায় কিছুই আসে না। আদ্রুপের এমন অশোভন শর্তে সে মনের দিক থেকে একেবারে ভেঙে পড়েছে। নিজের দুর্ভাগ্যকে স্মরণ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে গলায় তীব্র ব্যথা পেয়ে ধরফড়িয়ে উঠতে গেল ছায়া, কিন্তু একই হাত পা খাটের সাথে বেঁধে রেখেছে। ছায়ার চোখে ভয়। পাশের রুম থেকে প্রচণ্ড বেগে শাসা ঝপঝপ শব্দ ভেসে আসে। কেউ গঙ্গাছে। অনেক চেষ্টা করে বাঁধন মুক্ত করতে পারল না সে। ভয়ে জমে গেল দরজায় দাঁড়িয়ে থাকা আদ্রুপকে দেখে। নগ্ন দেহে জ্বলন্ত চোখে ছায়ার দিকে হেঁটে আসছে সে। পিনপতন নীরবতা ভেঙে কিছুক্ষণের মধ্যে ছায়ার আর্তনাদ এই রুমের দেয়ালে দেয়ালে আশ্রে পড়ল। জ্ঞান ফিরতেই নিজেকে ভিন্ন রুমের বিছানায় আবিষ্কার করে ছায়া। ব্যথায় সমস্ত শরীর টনটন করছে। চোখের জল কিছুতেই থামে না। পেট ধরে ব্যথায় কোকিয়ে ওঠে। ঠিক তখনই চোখে পড়ে দুহাতে লেগে থাকা রক্ত।
নিজের শরীর পরখ করে কোথাও তেমন গভীর ক্ষত খুঁজে পায় না, শুধু দেহের জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত জমাট বেঁধে আছে। ঠোঁটটা ফুলে উঠেছে। হাতের রক্তের কথা একদম ভুলে যায় ছায়া নিজের দেহের শোচনীয় অবস্থা দেখে। কোনো মতে ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে বসে কাঁদে। কাঁদতে কাঁদতে ফ্লোরে শুয়ে পড়ে। হুঁশ ফেরে ওয়াশরুমের দরজার ঘষাঘাতে। ছায়া কষ্টে শিষ্টে উঠে দরজা খুলে দরজার আড়ালে দাঁড়ায়। আদ্রুপ দরজায় এক হাতে ঠেলে ভেতরে ঢোকে। ছায়া নিজেকে আরও আড়াল করে দাঁড়ায় দরজার পেছনে। এক দৃষ্টে চেয়ে গম্ভীর গলায় আদ্রুপ বলে, সামনে আসো, আমার গায়ে কাপড় নেই, শীতে কাঁপছে ছায়া। আদ্রুপ এগিয়ে গিয়ে বলল, তো? ছায়ার প্রচণ্ড ঘৃণা জন্মে আদ্রুপের এমন জবাবে। চোখ খিচে ক্রোধে হাতের মুষ্টি শক্ত করে ফেলে। চোখের জল গিলে বলে, প্লিজ। আদ্রুপ কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়েছিল, তারপর রুমের দিকে গেল। যখন ফিরল ওর হাতে একটা নাইটি। ওটা ছায়ার দিকে বাড়িয়ে বলল, ডাইনিংয়ে অপেক্ষা করছি, দ্রুত আসো। আদ্রুপ বের হতে ফের ওয়াশরুমের দরজা বন্ধ করে বসে আছে ছায়া। মিনিট 10 পর নাইটি গায়ে ডাইনিংয়ে হাজির হয়। এ ধরনের পোশাকে অভ্যস্ত নাও, অস্বস্তি হচ্ছিল খুব। আদ্রুপ খেতে খেতে ওর দিকে তাকায়। খাচ্ছ না কেন? খিদে নেই, খাও। খাবার টুকরো খেতে খেতে তীক্ষ্ণ চোখে তাকালো ছায়ার দিকে আদ্রুপ। সামনে বসা সুদর্শন পুরুষটির প্রতি বিন্দুমাত্র আকর্ষণ নেই ছায়ার। একরাশ ক্ষোভে ভয়কে ছাপিয়ে গেল রাগ। চেঁচিয়ে বলল, বললাম তো খিদে নেই। রাগে ফুঁসে ওঠে ছায়া। মেজাজ খারাপ হয় আদ্রুপের ঠোঁটের কোণে হাসি দেখে। হঠাৎই সে হাসি নিভে যায়। রাতের মতো হিংস্রতা ফুটে ওঠে তার চোখের চাহনিতে। ছায়ার চোয়াল চেপে ধরে, ব্যথায় ছটফট করে ছায়া। ওর চোখে জল দেখে শান্ত হয়ে যায় আদ্রুপ। জল ছেড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ছায়া জল ধরে ফুপিয়ে কাঁদে। না খেয়ে রুমে ফিরে শুয়ে পড়ে ছায়া। মনে পড়ে আব্বার কথা, সাথে সাথে উঠে বসে। সামনের ক্লোজেট খুঁজে চাদর মতো একটা কাপড় গায়ে জড়িয়ে রুম ছেড়ে বেরোয়। পা থেমে যায় কাউকে বসা আদ্রুপে দেখে। ল্যাপটপে কাজ করছে। আদ্রুপ ল্যাপটপ থেকে চোখ তুলে জিজ্ঞেস করে, কিছু লাগবে? আব্বার কাছে যাব আমি। হুঁ। আবার চুপ হয়ে গেল আদ্রুপ। ছায়া ওদের আগ্রহে অপেক্ষা করছে অনুমতির। কয়েক মিনিট পার হলেও যখন আদ্রুপ কথা বলল না, ছায়া ভয়ে ভয়ে বলল, আমি কি যাব? ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। আদ্রুপ ওকে ইশারায় ভেতরে যেতে বলে দরজার দিকে যায়। শপিং ব্যাগ হাতে ফিরে এসে ছায়াকে তখনও সেখানে দাঁড়াতে দেখে রাগে চল শক্ত করে ক্ষিপ্ত গতিতে ছুটে আসে। ছায়ার বাহু শক্ত করে ধরে টেনে নিয়ে আসে রুমে। ছায়া ব্যথায় কাতরায়। এবার আর আদ্রুপ ছাড়ে না। ফের চল চেপে ধরে বলে, আমার কথা আর অবাধ্য হওয়ার চেষ্টাও করবে না, তাহলে পরিণতি খুব খারাপ হবে তোমার, গত রাতের চেয়েও বেশি। আদ্রুপ চুপ করে যায় ছায়ার কথা শুনে। ছায়ার চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলে, হ্যাঁ, আমাকে চেনো না তুমি, চেনার দরকারও নেই। যত চিনতে যাবে ততই ব্যথা বাড়বে তোমার। ছায়া চেঁচিয়ে ওঠে, এমন কেন করছেন আমার সাথে? কি করেছি আমি? নিজের ঠোঁটে আঙ্গুল রেখে আদ্রুপ বলে, আর কথা না, কাপড়গুলো পরে তৈরি হয়ে আসো, ড্রাইভার তোমাকে হাসপাতালে পৌঁছে দিয়ে আসবে। দরজার কাছে গিয়ে পুনরায় বলে, ফার্স্ট টাইম বলে ক্ষমা করেছি আজ, বাট অলওয়েজ ক্ষমা পাবে না। ভুলে যেও না, তুমি আমার টাকায় কেনাবো, লিমিটের মধ্যে থাকবে। আদ্রুপ বেরিয়ে যায়। ছায়া স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। বারবার কানে বাজে, টাকায় কেনাবো, তুই টাকায় কেনাবো। দুহাতে কান চেপে চিৎকার করে ওঠে, আমাকে মৃত্যু দাও আল্লাহ, মৃত্যু দাও। চোখের সম্মুখে অসহায় পিতামাতার চেহারা ভেসে উঠতে স্বাভাবিক হয় ছায়া। সাথে সাথে তওবা করেছে। এই জীবন পিতামাতার নামে উৎসর্গ করেছে ছায়া। তাকে বাঁচতে হবে তাদের জন্য, সে ছাড়া তাদের চেয়ে আর কেউ নেই। আব্বাকে এই মুহূর্তে খুব মনে পড়ে ওর। অস্ফুটে বিড়বিড় করে, আব্বা, তোমার কিছু হবে না, তোমার মা তোমাকে আর কষ্ট পেতে দেবে না, ভালো হয়ে যাবে তুমি আব্বা। আমার কোলে মাথা রেখে দুঃখ ভুলবে তোমার মা, সব সহ্য করে যাবে তোমার আর আমার মায়ের জন্য। ভাই যা করেছে তা আমি করব না আব্বা, কোনোদিন তোমাদের ছেড়ে যাব না। আইসিইউর বাইরে দাঁড়িয়ে আব্বাকে দেখছে ছায়া। অচেতন পড়ে আছে বেডে। দু চোখ বারবার ভিজে যাচ্ছে ওর। সেই ছোটবেলার স্মৃতি ভাসছে।
স্কুল টিউশনি শেষে আব্বা সেই সন্ধ্যায় ফিরত। ছোট্ট ছায়া ছুটে গিয়ে জড়িয়ে ধরত দোয়াতে, মুখ তুলে বলতো, আব্বা মজা দাও। মেয়ের কপালে আদরে চুমো দিয়ে কোলে তুলে নিতেন সাদেক হোসেন। পাঞ্জাবির পকেট হাতড়াতে হাতড়াতে বলতেন, আগে এই ছেলেটাকে একটু আদর কর, তারপর তোকে মজা দেব। ছায়া সাথে সাথে আব্বার দুগালে চুমো দিত, তারপর হাত বাড়িয়ে বলতো, এবার দাও। মাঝে মাঝে সাদেক হোসেন মেয়ের জন্য কিছু আনতে ভুলে যেতেন, অথবা অর্থের অভাবে ইচ্ছা সত্ত্বেও আনতে পারতেন না। আবার কিছু আনলে দুষ্টুমি করে লুকিয়ে রাখতেন কিছু সময়ের জন্য। মুখটা মলিন করে ফেলতেন সাদেক হোসেন তখন। ম্লান হেসে গলায় বলতেন, আহ, আমি তো ভুলেই গেছি মজা আনতে। ছায়া গাল ফুলিয়ে ফেলত। অভিমানে আব্বার কোল থেকে নেমে নাক টেনে কাঁদতে কাঁদতে মুখ লুকিয়ে ফেলত মায়ের আঁচলে। সাদেক হোসেন হাত মুখ ধুয়ে যখন খেতে বসতেন, মেয়েকে কাছে ডাকতেন। অভিমানী ছায়া সহজে কাছে আসতে চাইতো না। খাবার রেখে সাদেক হোসেনকে যেতে হতো মেয়েকে আনতে। কোলের মধ্যে মেয়েকে বসিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলতেন, ধোকা, মিথ্যা খুব কষ্ট দেয় তাই না মা? ছায়া আব্বার কথা তখন ঠিক বুঝে উঠত না, তবুও সে যে কষ্ট পেয়েছে এতটুকুর জন্য ঠোঁট ফুলিয়ে মাথা নাড়ায়। মেয়ের গালে চুমো দিয়ে সাদেক হোসেন বলতেন, মনে বড় ক্ষতের জন্ম দেয় এই ধোকা, মিথ্যাচার। মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যাওয়ার যন্ত্রণার কারণ হয়। একটা মানুষের মন বড় নাজুক, ভেঙে গেলে জোড়া লাগানো মুশকিল। ভাঙা মনের মানুষ কালে ভদ্রে অমানুষ হয়ে যায়। কাউকে ভালো না করতে পারিস, কারো খারাপ কোনোদিন করবি না মা, বুঝেছিস? আব্বার কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনত ছায়া। মাঝে মাঝে অভিমানে বলতে ইচ্ছে করত, তবে যে তুমি আমায় কষ্ট দিলে মিথ্যে বলে, কিন্তু বলতো না। ও না বললে কি হবে? ওর আব্বা সব বুঝে যেত। হাসি মুখে লুকিয়ে রাখা চকলেটগুলো বের করে বলতো, তবে হ্যাঁ, কাউকে ভালোবেসে কিছু শিক্ষা দেবার জন্য ক্ষণিক কষ্ট দেওয়া যায়, তাতে একটুখানি কষ্ট থাকে আর অনেকখানি আনন্দ। এই যেমন তুই এখন হলি, কি খুশি তো? খপ করে আব্বার হাত থেকে চকলেট কেড়ে উঠে দাঁড়াতো ছায়া। দ্রুত একটা চকলেটের প্যাকেট খুলে মুখে পড়ে লাফিয়ে গিয়ে উঠোনে গিয়ে বলতো, চকলেট পেলে কেনা খুশি হয় আব্বা। খিলখিল করে হেসে উঠত চকলেট পাওয়ার খুশিতে। সাদেক হোসেন বিমুগ্ধ হয়ে মেয়েকে দেখতেন। পাশে বসে হাত পাখায় বাতাস করছিল স্ত্রী রাবেয়া। তিনি রাগ করে বলতেন, নিত্য নিত্য এসব এনে টাকা নষ্ট করার কোনো মানে আছে? তার উপর কী সব বলেন মেয়েকে? আপনার মেয়ে কি ওসব বোঝার বয়স হয়েছে? এসব জেনে বুঝে বয়স হোক, এটাই তো আমি চাই রাবো। মেয়ের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে সারাদিনের ক্লান্তি ভোলেন সাদেক হোসেন। স্বামীর পাতে মাছের টুকরো উঠিয়ে দেন রাবেয়া। সাদেক সাহেব মেয়ে খেয়েছে কিনা জিজ্ঞেস করেন। রাবেয়া সে কথার জবাব না দিয়ে বলেন, অত কথা বুঝি না। মেয়েকে নিত্য নিত্য এসব হাবিজাবি খাওয়ানো বন্ধ করেন। যা বলে তাই এনে দিলে মেয়ের অভ্যাস খারাপ হয়ে যাবে। গরিবের মেয়ে এত আহ্লাদ ভালো না, শেষে আহ্লাদে ভেসে লাগাম ছাড়া হয়ে যাবে। সাদেক হোসেন স্ত্রীর কথার প্রতিবাদ করেন। ভুল বললে, সায় আমার আহ্লাদে ভেসে যাবার মতো মেয়ে নাড়াবো। মেয়েকে এসব বলে আশকারা দেবেন না। আমি মেয়েকে আমার মতো করেই বড় করব। যা বলবো তাই শুনতে হবে ওকে। বলেছি নিত্য নিত্য এসব খেতে পারবে না তো না? স্ত্রী এহেন কথাবার্তায় মন ক্ষুণ্ণ হন সাদেক হোসেন। নির্ঝঞ্ঝাট মানুষ তিনি। দাম্পত্য কলহ তার হঠাৎ নীরবতা ধারণে জমে ওঠেনি কোনো দিন। অদূরে দাঁড়িয়ে সব শোনে ছায়া। একটা চকলেট খেলে খারাপ কিভাবে হয়, ওর ছোট্ট মস্তিষ্কে সে কথা ধরে না। অভিমানে হোক কিংবা মায়ের কথা সত্যি হবার ভয়েই হোক, ছায়া নিঃশব্দে সেখান থেকে চলে যায়। ভাইয়ের টেবিলের ওপর বাকি চকলেট রেখে মন খারাপ করে জানালার গ্রিল ধরে বসে থাকে। স্বামীকে বাতাস করতে করতে রাবিয়া বলে, শুনেছেন? বলছি আগামী মাসের মাইনেটা পেলে 1000 খানেক টাকা দিতে পারবেন। এত টাকা কি করবে? দরকার আছে, আপনি দেবেন কিনা বলেন? রায়হান চেয়েছে তাই না? রাবিয়া রেগে ওঠে। হাত পাকা স্থির হয়ে পড়ে থাকে তার আঁচলের পাশে। হ্যাঁ চেয়েছি, তাতে দোষের তো কিছু নেই। ওর সাথের ছেলেরা কত কী ব্যবহার করে, আর ও আপনার সামর্থ্য নেই বলে সহজে কিছু কি আবদার করেছে ছেলেটা? আমি তো বুঝি ওকে। ও ক্লাসের ছেলেরা যখন ভালো ভালো পোশাক, জুতা,
ব্যাগ ব্যবহার করে রায়হানের খারাপ লাগে না বুঝি? আমার বাজানের কষ্ট আপনি কি বুঝবেন? ওর সব কিছুতেই তো দোষ খুঁজে বেড়ান। নাকে কান্না জোরে দেয় রাবেয়া। সাদেক হোসেনের গলা দিয়ে ভাত নামে না, নিচু গলায় বলে, দোষের কথা আমি বলছি না রাবু, ওর দরকারে আমার সমস্যা নেই, কিন্তু ওই যে ওর লোক দেখানোর স্বভাব, সেটা আমি পছন্দ করি না। আমার 2 টাকা আছে তাতেই আমি খুশি। নিজেকে অন্যের চোখে বড় করার জন্য 2 টাকাকে 10 টাকা বলে প্রচার করা ঠিক না। ইদানিং তাই করছে তোমার ছেলে। আমি বুঝিয়ে সঠিক পথে আনতে চেষ্টা করি, তুমি তাকে আশকারা দিয়ে ওই পথেই ঠেলো। এসব ঠিক না। মেয়ের সম্পর্কে একটু আগে যা বললে, ছেলের সম্পর্কে কেন বলো না? কারণ আমি জানি আমার রায়হান কোনোদিন খারাপ হবে না। থাক সেসব, আপনাকে বলে লাভ কি? আপনার কাছে তো আপনার নীতিই সব। জীবনে কি পেলাম? কিছুই না। স্বাদ আহ্লাদের কথা কোনোদিন আপনার সামনে প্রকাশ করিনি। আপনার এই ভাঙা কুটিরে যেভাবে রেখেছেন থেকেছি, কিন্তু আমার ছেলেটার জীবনও এইভাবে কাটবে আমি সইব না। সবসময় মেয়ে মেয়ে, বিয়ে দিলে তো মেয়ে পরই হয়ে যাবে। বুড়ো বয়সে থাকবেন কার কাছে? মেয়ের স্বামীর বাড়ি। ভালো হোক খারাপ হোক, এই ছেলেই সেদিন আশ্রয় হবে আমাদের। তুমি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ কথা রাবো? সন্তানদের 2 চোখে দেখা ঠিক না। রায়হান যেমন তোমার সন্তান, ছায়াও তো তাই। তাহলে ওকে কেন বারবার ভিন্ন চোখে দেখো? সাদেক হোসেন খাবার শেষ না করে উঠে পড়েন। স্বামীকে অমন করে উঠতে দেখে রাবেয়া মনে কষ্ট পেল। রাবেয়া বলল, আমি কাউকে ভিন্ন নজরে দেখছি না, সত্যি যেটা সেটাই বলছি। আপনি বুঝতে না চাইলে আমার কি? আমিও দেখব শেষ বয়সে কে আপনার পাশে থাকে, আমার ছেলে না ছায়া। সাদেক হোসেন সেদিন নীরবে সব শুনে গিয়েছিলেন। রাবেয়া এরপর কয়েকদিন খুব একটা কথা বলতো না তার সাথে। স্ত্রীকে চিনতেন সাদেক হোসেন, এমনিতে সহজ সরল, কিন্তু রাগলে সহজে সেই রাগ ভাঙত না। ভেবেছিলেন মাসের টাকার সাথে পূর্বের কিছু জমানো টাকা এক করে বন্ধুকি জমি ছাড়াবেন। শেষমেশ সে চিন্তা বাদ দিলেন। ছেলেটা আজ মেধাবী, পড়াশোনায় ভালো মাথা, কিন্তু চিন্তা চেতনায় উচ্চবিলাসী। সাধ্যের বাইরে গিয়ে তাকে ভালো স্কুলে ভর্তি করানো হয়। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজন হতো দামি দামি পোশাক, খাবারসহ নানা ব্যবহারিক জিনিসপত্রের। বছর বছর ছেলের ভালো রেজাল্টে স্বামী স্ত্রী দুজন খুশি হয়। এই আনন্দ ফিকে হয় ছেলের চাহিদার ফর্দ দেখে। মাসের টাকা, গোটা 10 টিউশনির টাকা সবই প্রায় এক ছেলের পেছনেই ব্যয় হয়। সাদেক সাহেব মেয়েকে বড় হতে দেখেন এই বৈষম্যের মাঝে। মেয়েটি তার দারুণ শিক্ষা পায় মা ভাইয়ের কাছ থেকে। কোনোদিন মুখ ফুটে কিছু চাওয়ার সাহসই করেনি। ওই দিনের পর থেকে আব্বার কাছে চকলেটও আশা করতো না ছায়া। সাদেক সাহেব চুপচাপ মেয়েকে দেখতেন। বয়সের তুলনায় জীবন সম্পর্কে বেশি অভিজ্ঞ হয়েছে তার ছায়া। ছেলেকে উচ্চশিক্ষিত করতে এক এক করে পেনশন, সহায় সম্পত্তি সব হারালে। শিক্ষা জীবনের শেষের দিকে ছেলে হঠাৎ না জানিয়ে বিয়ে করে বসল। মেয়েটি বড়লোক ঘরের। রায়হানের পীড়াপিড়িতে একবার এসেছিল। এমন হতদরিদ্র শ্বশুর শাশুড়ি ভাঙা কুটিরের সংসার তার পছন্দ হলো না। দ্বিতীয়বার আর ফেরেনি সে। রায়হানকেও ফিরতে দেয়নি। বড় ব্যথা পেয়েছিলেন স্বামী স্ত্রী। ভিটের মাটিটুকু তার বন্ধ। যাবেন তো যাবেন কোথায়? ঘরে অবিবাহিতা কন্যা, তাকেই বা কীভাবে বিয়ে দেবেন? চিন্তায় চিন্তায় সে যে অসুখে পড়লেন। এরপর থেকে অসুস্থই থাকেন সবসময়। আব্বার অসুস্থতার কথা শুনে রায়হান একবার এসেছিল। কিছু টাকা দিতে চাইলে নেয়নি সাদেক হোসেন। সেই রাগেই কিনা রায়হানই জানে। সে আর ফেরেনি। একবেলা খেয়ে না খেয়ে ছায়াদের জীবন চলছিল। আব্বার ওষুধ কিনতে পারত না ঠিকমতো। বিনা চিকিৎসায় অনিয়মিত ওষুধে সাদেক হোসেনের শরীর আরও খারাপ হতে থাকে। পরিবারের এই দুরবস্থা ছায়ার সহ্য হয় না। আব্বা মাকে বুঝিয়ে সে মিতু আপুর সাথে কথা বলে। মামাতো বোন মিতুই ওরের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। মেয়েকে কাজ ছাড়া করে একেবারে মুষড়ে পড়েন সাদেক হোসেন। দিনরাত পার করেন ছায়ার চিন্তায়। গত সপ্তাহে ছুটিতে বাড়ি গিয়েছিল ছায়া। মাসের টাকা সবটা মায়ের হাতে ধরিয়ে দিতে বিছানায় আছোয়া সাদেক হোসেন হেসে ওঠেন বহুদিন পর। মা মেয়ে আশ্চর্য হলো। হঠাৎই আবার বাচ্চা শিশুর মতো কেঁদে ওঠেন। ছায়া ছুটে যায় আব্বার কাছে। আব্বার চোখ মুছে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়।
সাদেক হোসেন বলেন, তোর জন্য আমি কিছুই করতে পারলাম না রে মা। আল্লাহ আমাকে উচিত শাস্তি দিয়েছেন। তোকে ধোকা, মিথ্যার খারাপ দিক শিখেই নিজেই তোর সাথে ধোকা, অবিচার করলাম। ঠিক বিচার করেছেন আল্লাহ, ঠিক বিচার করেছে। আব্বা, এসব বলো না, আমার কিছুই দরকার নেই। শুধু তোমরা ভালো থাকলেই সব পাওয়া হয়ে যাবে আমার। আর কিছুই চাই না আমি, কিছুই না। সেদিন স্ত্রীর দিকে বিদ্রূপের হাসি হেসেছিলেন সাদেক হোসেন। আজও সেই হাসি রাবেয়ার বুকে বিঁধে আছে। মাঝে মাঝে মেয়ের চোখে চোখ রাখতে গেলে নিজেকে ছোট মনে হয়। ইচ্ছে করে মেয়েকে বুকে টেনে আদর করতে কিন্তু পারেন না। এত বছরের দূরত্ব সহজে কমার নয়। সামান্য দূরত্বে পাশাপাশি বসে আছে মা মেয়ে। গতরাতের ধকল স্পষ্ট মায়ের চেহারায়। ভাই যাওয়ার পর থেকে মা যেন কেমন মনমরা হয়ে থাকে। ছায়ার খারাপ লাগে মায়ের মলিন মুখটা দেখলে। নিজে গিয়ে বসলো মায়ের কাছে। মায়ের পিঠে হাত রাখতেই শব্দ করে কেঁদে ওঠেন রাবেয়া। ছায়া মাকে বুকে টেনে নেয়। সাথে সাথে মায়ের শরীরের চাপে ব্যথা, তোর শরীরে ব্যথা ঝিলিক দিয়ে ওঠে। দাঁতে জাত চেপে ব্যথা লুকায়। গতরাত থেকে একটা আশ্রয় খুঁজছিলেন রাবেয়া। এমন দুঃসময়ে আপন কাউকে প্রয়োজন ছিল খুব, যার কাঁধে মাথা রেখে মনের দুঃখ প্রশমন করবেন। ছায়াকে খুব মনে পড়েছিল তখন। নীরবে নিভিতে কেঁদেছেন ওটির বাইরে বসে সারা রাত। মনটা ভীষণ রকমের আতঙ্কিত ছিল। ছায়া ফিরতেই কিছুটা স্বস্তি ফিরে পান তিনি। নিরাশার দোলাচালে দোলে তারও মনের অবস্থা ভঙ্গুর। মাকে সান্ত্বনা দেবার অবস্থায় ছায়া নেই। ভেতরটা দুমড়ে মুচড়ে গেছে ওর। নিঃশ্বাস নিচ্ছে সে কেবল এই পিতামাতার জন্য। এক ছায়া তো এখন তাদের বেঁচে থাকার অবলম্বন। বাইরে থেকে আব্বার জন্য জরুরি ওষুধ খুঁজে কিনে আনতে আনতে রাত হয়ে গেল ছায়ার। আদ্রুপের কথা মতো সন্ধ্যার মধ্যে আদ্রুপের ফ্ল্যাটে ফেরা হলো না। তাই মাকে ওই অবস্থায় একা রেখে আসতে ছায়ার কষ্ট লাগছিল, কিন্তু উপায় নেই। এখন ওকে ফিরতেই হবে। আদ্রুপের বিশ্বাস ভাঙতে পারবে না। মানুষটা ওর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে। বিনিময়ে যায়নি। মাকে খাইয়ে বুঝিয়ে সুজিয়ে ফিরে আসে ছায়া। সারা দিনে খুব ধকল গেছে ওর ওপর দিয়ে। দরজা খোলাই ছিল। ছায়া নিঃশব্দে ভেতরে ঢুকল। মনে মনে ভেবে নিয়েছে দেরি হওয়ার কারণে আদ্রুপকে সরি বলবে। সব খুলে বললে নিশ্চয়ই বুঝবে ওর সমস্যা। সম্পূর্ণ ঘর হঠাৎ অন্ধকারে ঢেকে গেল। ছায়া চমকে ওঠে। ভীরু স্বরে আদ্রুপকে ডাকে, শুনছেন? শুনছেন আমি এসেছি। দেরি হওয়ার জন্য ক্ষমা করবেন। আসলে আব্বার ওষুধ খুঁজতেই দেরি হয়ে গেল। আচমকা একটা হাত ছায়াকে টেনে হিঁচড়ে নিয়ে চলে কোথায় যাচ্ছে ছায়া জানে না। তবে এটা জানে এই হাত আদ্রুপের। ছায়া চেঁচাতে থাকে, কি করছেন? ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন। সত্যি ব্যথা পাচ্ছে ছায়া। ছায়াকে বিছানায় ছুঁড়ে ফেলে আদ্রুপ। কিছু বুঝে ওঠার আগেই হাত পা মুখ বাঁধতে লাগলো। এই দীর্ঘদেহী পেশিবহুল সুঠামদেহী পুরুষটার সাথে ছায়া শক্তিতে পেরে ওঠে না, ক্লান্ত হয়ে পড়ে। বাধা মুখে গঙ্গায় ভয়ে ছায়াকে উল্টো করে বিছানায় ফেলে রেখেছে আদ্রুপ। ছায়া ওকে দেখতে পাচ্ছে না, শুধু আদ্রুপের ভারী নিঃশ্বাস আর পায়ের শব্দ শুনতে পাচ্ছে। ভয়ে গলা শুকিয়ে গেছে ওর। কি হতে চলছে বুঝতে পারছে না। ছায়া শুনতে পাচ্ছে আদ্রুপের পায়ের শব্দ। ওর পায়ের কাছে হাঁটছে আদ্রুপ। সপাং সপাং শব্দে বেল্টের বাড়ি পায়ের তলে পড়তেই চাপা আর্তনাদ করে ওঠে ছায়া। অন্ধকার রুমে বড় করুন শোনায় ছায়ার কোনো গঙ্গানো সেই আর্তনাদ। আঘাতে আঘাতে একসময় জ্ঞান হারায় ছায়া। এক ফালি তির্যক রোগ চোখের ওপর পড়তে চোখ মেলে ছায়া। অনুভব করে পায়ের ব্যথা। ফুলে ঢোল হইয়াছে পা, তার উপর ব্যান্ডেজ করা। বাঁধন মুক্ত সে এখন। শক্ত বাঁধনে হাতের কবজিতে কালশিটে দাগ পড়ে আছে। চেষ্টা করে বিছানায় উঠে বসতে পারল না ছায়া। না চাইতেও ব্যথায় শব্দ করে কেঁদে ওঠে। দরজার বাইরে পায়ের শব্দ শুনতে পেয়ে আতঙ্কিত হয়। আদ্রুপ এসে বসে ওর শিওরে। গতরাতের আদ্রুপের সাথে এই আদ্রুপের মিল খুঁজে পায় না ছায়া। কে বিশ্বাস করবে এই শান্ত চেহারার মানুষটার মধ্যে দানব বাস করে? আদ্রুপ ছায়ার মাথায় হাত রাখতে গেলে ভয়ে দূরে সরতে চায় ছায়া। কাঁপছে কেন এভাবে? আদ্রুপের শীতল গড়ার স্বর ছায়াকে বিস্মিত করে। জোর করে বুকে টেনে নেয় ছায়াকে আদ্রুপ। ভয়ে থরথর করে কাঁপছে ছায়া। ছায়ার গায়ে স্পর্শ করে উদ্বিগ্ন হয়ে পড়ে আদ্রুপ। এ কি, তোমার গায়ে তো ভীষণ জ্বর। এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। কিছু হবে না তোমার।
ডোন্ট ওয়ারি। অস্থির হয়ে ওঠে আদ্রুপ। সাথে সাথে ডাক্তারকে কল করে। ছায়া যত আদ্রুপকে দেখছে ততই আশ্চর্য হচ্ছে। একজন মানুষ কিভাবে এমন হতে পারে? এই পশু, আবার এই দয়া মায়ায় ভরা মানুষ। মহিলা ডাক্তার ছায়াকে চেক আপ করতে গিয়ে সন্দেহের চোখে তাকালো। বলল, আপনার হাত পায়ে এমন গুরুতর জখম কি করে হলো? ছায়ার ভয়াত্মক দৃষ্টি অনুসরণ করে ডাক্তার আদ্রুপকে দেখল আর চোখে। কি যেন ভাবল, তারপর বলল, মিস্টার আহমেদ, আমাকে কি এক গ্লাস পানি দিতে পারবেন? আদ্রুপ পানি আনতে বেরিয়ে গেলে ডাক্তার ছায়াকে বলল, ভয় পেও না, আমি বেরিয়েই পুলিশকে কল করব। ডাক্তারকে খুব আপন মনে হলো ছায়ার। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। কিন্তু পুলিশ? ছায়াকে বলবে বুঝে ওঠার পূর্বে পানির গ্লাস হাতে আদ্রুপ ঢুকল। প্রেসক্রিপশন লিখে দ্রুত বেরিয়ে গেল ডাক্তার। ছায়া বারবার আদ্রুপকে দেখছে। আদ্রুপ মলিন মুখ করে ডাক্তারকে বিদায় দিয়ে ফিরে এলো। ছায়া এখনও ভাবছে ডাক্তারি কথা। পুলিশ আসলে কি সত্যি সত্যি ছায়া আদ্রুপের কাছ থেকে মুক্তি পাবে? তখন যদি সম্পূর্ণ টাকা ফেরত চায় আদ্রুপ, কোথায় পাবে অত টাকা? মুক্তির আনন্দ ফিকে হয়ে যায় ছায়ার। সে মুক্তি চায় না, ভয় হচ্ছে ডাক্তারকে নিয়ে। মনে মনে প্রার্থনা করছে পুলিশ যেন না আসে। স্যুপ তৈরি করে নিয়ে আসে আদ্রুপ ছায়ার জন্য। খিদেতে পেট মোচড়াচ্ছে, তবুও আদ্রুপের হাতের খাবারের রুচি নেই ওর। কিছু বলবে সে সাহস ছায়া পায় না। চুপচাপ আদ্রুপের হাতে স্যুপ খেতে থাকে। আদ্রুপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো? আদ্রুপ ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে লাগলো। ছায়ার ভাবনা গোলমেলে হয়ে যাচ্ছে। আদ্রুপ বলছে, তোমাকে বলেছিলাম আমার কথার অবাধ্য হইও না। কেন হলে? আই নিড ইউ ছায়া, প্লিজ আর এমন করো না। আমার এই নিঃসঙ্গ জীবনে তোমার মতো একটা মেয়ের খুব প্রয়োজন ছিল। অবশেষে তোমাকে পেলাম আমি। আদ্রুপের ঠোঁটের কোণে হাসি। তাহলে আঘাত করেন কেন বারবার? আঘাত করার জন্য কি আমাকে প্রয়োজন আপনার, বলুন? আদ্রুপকে দুহাতে ঠেলে দূরে সরিয়ে দেয় ছায়া। সহ্যের বাঁধ ভাঙে আদ্রুপের এই পরিবর্তিত আচরণ দেখে। আদ্রুপের ঠোঁটের কোণে এবার অস্বাভাবিক হাসি ফোটে। দৃষ্টি প্রখর হয়। ছায়ার চোখে ফের আতঙ্ক ভর করে। আদ্রুপ দুহাতে ছায়ার বাহু সজোরে চেপে বিছানায় ফেলে। চোখ বড় বড় করে হাসতে হাসতে বললে, হ্যাঁ, আঘাত করার জন্য তোমাকে আমার প্রয়োজন। আমি শান্তির জন্য তোমাকে আমার প্রয়োজন। কখন শান্তি প্রয়োজন জানো? যখন আমি কষ্টে থাকি। এই যে তুমি আমার কথার অবাধ্য হয়েছ। আমি খুব কষ্ট পেয়েছি, খুব। বিশ্বাস না হলে দেখো। আদ্রুপ উঠে বসে গায়ের টি শার্ট টেনে খুলে ফেলল। ছায়া হতবিহবল হয়ে রইল ওই ক্ষতবিক্ষত বুকটা দেখে। ছুরি দিয়ে আঁচড় মারলে যেমন ক্ষত হয়, তেমন দগদগে ক্ষত আদ্রুপের বুকে। আদ্রুপ ছায়ার গলায় নাক ডুবিয়ে বলল, আমাকে একটু আদর করো না ছায়া, খুব ব্যথা আমার বুকে, একটু ব্যথা কমিয়ে দাও, একটুখানি। ছায়ার চোখের কোনা বেয়ে এঁকে বেঁকে জল গড়ায়। নিচে পড়ার পূর্বেই আদ্রুপের ঠোঁট শুষে নেয় সেই নোনা জল। ভোরের স্যাঁতস্যাঁতে ভাব কেটে ঝলমলে রোদ্দুর ফুটেছে বাইরে। প্রকৃতির গায়ে গায়ে লেগেছে সেই আলোর ছটা। তারই এক ঝলক সামনের জানালা ভেদ করে রুমে ঢুকেছে। ছায়া চুপচাপ সেদিকে মুখ করে শুয়ে আছে চোখ মেলে। জীবনের সাথে এই মহাজগতের কত মিল, ছায়ার তো তাই মনে হয়। ছায়া নিজেকে এমন এক গ্রহ ভাবে যার নিজস্ব কোনো আলো নেই, যা ঘুটঘুটে আধারে ঢাকা, প্রাণহীন। একটু একটু করে বিলুপ্তির দিকে ধাবিত হচ্ছে। ছায়া নামক গ্রহটির সব কিছু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। একেবারে শেষ হওয়ার ধারপ্রান্তে দাঁড়িয়ে যেমন ভোতা অনুভূতির জন্ম হয়, ঠিক তেমন অনুভব করছি আজকাল। শুনেছি নাকি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হয়। এ কথা ছোটবেলায় মনে পড়লে ভয় হতো, কিন্তু এখন একটুও হয় না। খুব ইচ্ছে জাগে সেই যন্ত্রণা পেতে। ছায়া বিড়বিড় করে, নেই অভিযোগ, নেই অনুযোগ। মানলাম আমি সব দোষ আমার, ডাকো আমায়, পুরাও অগ্নিতলে। এই ব্যথা উপশম হোক তোমার সামনে পুরে। মাঝে মাঝে ছায়ার কারোর ওপর কোনো অভিযোগ থাকে না, কাউকে দোষও দেয় না ও। সৃষ্টিকর্তার ওপর অভিমান করে সব দোষ নিজেই মাথা পেতে কপালে পড়ে। মাকে খুশি করতে কোনো কিছু না চেয়ে আব্বা কষ্ট পাবে এই ভেবে কষ্ট লুকিয়ে হেসে। ভাইয়ের খুশির জন্য নিজের খুশি ত্যাগ করে যে অন্যায় নিজের সাথে করেছে, তার জন্য এই পরিণতি ওর সত্যি ছিল। সব কিছুতে নিজেকে মানিয়ে নিয়ে কপালে শেষমেশ হয়েছে মানিয়ে নাও জীবন। এবার না চাইতেও এসব মানতে বাধ্য। তাছাড়া উপায় কি আর?
শূন্যে দৃষ্টি মেলা চোখ জলে ভরে ওঠে। গোমট বাঁধা যন্ত্রণা বুকের উপর পাহাড় সমান ভারী হয়ে চেপে আছে। ঠোঁট কামড়ে সে তার সাথেও মানিয়ে নেওয়ার চেষ্টা করেও আদ্রুপ কখন এসে দরজায় দাঁড়িয়েছে ছায়া খেয়ালই করেনি। খেয়াল হলো ওর গলার স্বর শুনে। আদ্রুপ বলল, নাস্তা খেয়েছ? ছায়ার জবাব দিতে ইচ্ছে হলো না। আদ্রুপের দিকে ফিরেও তাকালো না সে। চুপচাপ পড়ে রইল একইভাবে। আদ্রুপের রাগ হচ্ছে এবার। এই মেয়েকে নিষেধ করার পরও বারবার অবাধ্য হচ্ছে। এত মারে কেউ ব্যথা পায় না। ব্যথা তো ওকে পেতেই হবে। ও ব্যথা পাবে, আদ্রুপকে ভয় পাবে, এসবই তো চায় আদ্রুপ। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা সে চায় তা হলো ছায়ার দাসত্ব। দাস যেমনই প্রভুর সব কথা মানতে বাধ্য, ছায়াকেও তাই হতে হবে। আদ্রুপের বাধ্য। আদ্রুপের ইচ্ছে ছাড়া নিঃশ্বাসও নিতে পারবে না ও। তবে এই মেয়ে কেন সেটা মানছে না? আদ্রুপের চোখ কঠিন হয়ে উঠল, হাত কাঁপতে লাগলো, দ্রুত শ্বাস প্রশ্বাস পড়ছে। চেঁচিয়ে উঠল আদ্রুপ, ছায়া, কথা বলছো না কেন তুমি? ছায়া এবারও সাড়া দিল না। রাগে গজগজ করতে করতে ছায়ার বাহু টেনে ধরে বিছানায় উঠিয়ে সজোরে চড় দিল আদ্রুপ। চরের শব্দে কান ধাঁধা করে ওঠে ছায়ার। মুখ থুবড়ে পড়ে ফের বিছানায়। আদ্রুপে চোখ চকচক করে ছায়ার ব্যথা ভরা মুখটা দেখবে বলে, কান্না শুনবে বলে কোনো প্রতিজ্ঞা নেই ছায়ার মধ্যে। যেভাবে চর খেয়ে পড়েছিল সেইভাবেই পড়ে আছে। না কাছে না ব্যথা প্রকাশ করছে। আদ্রুপের রাগ বেড়ে গেল ছায়ার নির্লিপ্ততা দেখে। টেনে তুলে দাঁড় করানো ছায়াকে। 4 দিনে পায়ের ঘাটা টানতে শুরু করেছে। অসতর্কে ফ্লোরে চাপ লাগতে ব্যথায় ঝিলিক দিয়ে উঠল ছায়ার রগে রগে। নিজের ঠোঁট কামড়েও ব্যথা সহ্য করতে পারে না গেল না। কেঁদে উঠল, দাঁড়াতে কষ্ট হচ্ছে আমার। সাথে সাথে মুখটা পাল্টে গেল আদ্রুপের। চেহারায় স্বাভাবিক ভাব ফুটে উঠল। পাজা কোলে তুলে নিল ছায়াকে। বিছানায় বসিয়ে ছায়াকে এক দৃষ্টি দেখতে লাগলো। নত মাথায় বসে নীরবে চোখের জল ফেলছে ছায়া। এলোমেলো চুলগুলো এসে ঝুলে ওর মুখের সামনেটাতে ঢেকে দিয়েছে। আদ্রুপ আলগোছে সেগুলো পিঠের ওপর ব্যান্ডে বেঁধে ছায়ার চিবুক তুলে বলল, তুমি আমাকে নারাজ করছো ছায়া, এমন করলে? ছায়ার চাহনির তীক্ষ্ণতায় আদ্রুপ থেমে গেল। ছায়া বলল, এমন করলে কি? মেরে ফেলবেন? ফেলুন না, মেরে ফেলুন আমাকে, মারুন। আদ্রুপের হাত গলার কাছে টেনে আনে ছায়া। আদ্রুপ হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। তুমি ঠিক করছো না ছায়া, একদমই ঠিক করছো না। আর আপনি ঠিক করছেন? একটা মেয়ের অসহায়তাকে পুঁজি করে এভাবে লোহার শিকল পরিয়ে বন্দি করে রেখে ঠিক করছেন, নাকি নিষ্ঠুরভাবে আঘাত করে ঠিক করছেন? বলুন আমাকে। হুস। আদ্রুপ নিজের ঠোঁটের উপর আঙ্গুল চেপে ধরে ঝুঁকে আসে ছায়ার দিকে। চাহনিতে সেই অস্বাভাবিকতা। ছায়া ভয় পেয়েও পায় না ভয়। দৃষ্টি স্থির রাখে আদ্রুপের দিকে। আদ্রুপ ধমকে বলে, চোখ নামাও, নামাও চোখ। আদ্রুপের এই কথার অবাধ্য হওয়ার শাস্তিস্বরূপ ছায়ার চোয়াল চেপে ধরে। যন্ত্রণায় চোখ লাল হয়, তবুও চোখ নামায় না ছায়া। আদ্রুপের ঠোঁটের কোণে হঠাৎ হাসি ফুটতে ছায়ার বুক টিপটিপ করে। আদ্রুপ ওর চোয়াল ছেড়ে পিছিয়ে দাঁড়ায়। মোবাইল হাতে নিয়ে বলে, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই ছায়া, আই লাইক ইউ। কিন্তু তোমার এই যে এমন অ্যাটিটিউড, অ্যারিটেট করে আমাকে, তারপরও বারবার এই অ্যাটিটিউড দেখাচ্ছ আমাকে। কেন ছায়া, কেন অ্যারিটেট করছো? ছায়া চুপ করে শুনছে ওর কথা। আদ্রুপের চোখের পাতা কাঁপছে, চঞ্চল ও দৃষ্টি। আদ্রুপ পুনরায় বলল, অসহায়ত্ব নাকি যেন কি বললে? হোয়াট এভার। লিসেন, তোমার টাকার দরকার ছিল আমার তোমাকে। টাকা দেওয়ার সময় আমি কিন্তু জিজ্ঞেস করিনি কি করবে, ব্লা ব্লা। অথচ তুমি বারবার আমাকে প্রশ্ন করছো। কেন করছো? তোমার আরও টাকা চাই? দরকার হলে আমি আরও দেব। কিন্তু এই বিহেভিয়ার ফের করতে পারবে না তুমি ছায়া। আপনি আমাকে কি ভাবেন, গণিকা? চিৎকার করে ওঠে ছায়া। আদ্রুপ বলে, নো নো, তোমাকে ওসব ভাবলে কি বিয়ে করতাম বলো? আমি জানি তুমি সম্মানিত ঘরের চরিত্রবতী মেয়ে, তাই তো তোমাকেই বিয়ে করেছি আমি। আমি যাকে বিয়ে করেছি সে স্পেশাল, অনেক স্পেশাল। ছায়ার দৃষ্টি অন্যদিকে করতে আদ্রুপ মুচকি হাসে। সাথে সাথে মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে ছায়ার মায়ের চেহারা। মায়ের গলার স্বর শুনে চকিতে তাকায় ছায়া। আদ্রুপ ভিডিও কল করেছে রাবিয়াকে। ছায়ার চেহারার কোনোর অবস্থা দেখে রাবিয়া কপাল কুঁচকে ফেলেন। মায়ের কৌতূহল দমাতে চট করে চোখ মুখ মুছে হাসে ছায়া।
আদ্রুপ নিজের দিকে স্ক্রিন ঘোরাতেই ছায়া চোখ বড় বড় করে। এক চোখ টিপে মোবাইলের স্ক্রিন নিজের দিকে ঘুরিয়ে রাবিয়াকে বলে, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাবা? আর ভালো থাকা, আপনার মেয়েটা কোনো কথা শোনে না আমার। দেখলেন তো নিজের কী অবস্থা করেছে। আমি তো হার মেনেছি ওর জেদের কাছে। এবার আপনি কিছু করেন। মোবাইল ছায়ার হাতে ধরিয়ে আবার চোখ টিপে হেঁটে চলে যায় রুমের বাইরে আদ্রুপ। ছায়া হতভম্ব হয়ে বসে রইল। ছায়া, মায়ের ডাকে সচকিত হয় ছায়া। মা, ওনাকে কী করে চেনো তুমি? উনি তোমাকে কি বলছিলেন ওসব? মেয়ের ভেতর কণ্ঠস্বরে রাবিয়া প্রথমে হতবাক হলেন, পরক্ষণেই মনে পড়ল আদ্রুপের কথা। শাসনের সুরে বললেন, না ছায়া, তোর কাছে এসব প্রত্যাশা করিনি আমি। আমার মেয়ে এমন করবে আমি তো ভাবতেও পারি না। ছায়ার বুক কাঁপতে লাগলো। মা কি তবে সব জেনে গেল? নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে শুনে। দুটো সন্তানই তাদের না জানিয়ে বিয়ে করে নিল। ছায়াও ভাইয়ের মতো কষ্ট দিল আব্বা মার মনে। ছায়া ভেঙে পড়ল। ছোট বাচ্চার মতো কাঁদতে কাঁদতে বলল, মা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এসব করিনি। আমাকে মাফ করে দাও মা, আমার ওপর রাগ করো না। এই মেয়ে, এই তুই কাঁদছিস কেন? মেয়ে মা হবে শুনলে কোন মা রাগ করে বল? কি তুই এত কেন ভাবিস আমাদের কথা? আমাদের জন্য জামাই বাবাজিকে কষ্ট দিচ্ছিস? শোন মা, আমি অনেক অন্যায় করেছি তোর সাথে, অনেক কিছু থেকে বঞ্চিত করেছি তোকে। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। তোর কষ্ট হয় এমন কিছুই আর আমি করব না, কাউকে করতেও দেব না। মা, তুমি কি বলছো? জামাই বঞ্চিত মানে? আমি কিছু বুঝতে পারছি না। ভালোবাসা অন্যায় না। গত 4 দিনে জামাইকে দেখে আমি বুঝেছি তিনি তোকে অনেক ভালোবাসে রে মা। মাফ করে দে তাকে। করলই না হয় জোর করে বিয়ে। ভালোবাসি বলেই তো করেছে নাকি? আচ্ছা তুই আমাকে বল, ভালোবাসিস না তুই তাকে? দেখ, মিথ্যা বলবি না। মায়ের কথা আর আগামাথা কিছুই বুঝতে পারে না ছায়া। মেয়েকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে রাবেয়া আবার বলেন, তুই সত্যিই বোকারে ছায়া। মানুষের বাহিরটাই শুধু দেখিস। আরে বোকা মেয়ে, কিসের ভয় তোর? আমরা কষ্ট পাবো সেই ভয়? তুই যদি সুখী থাকিস আমাদের কিসের কষ্ট তাতে? আর এমন একটা মেয়ের জামাই পেলে কোন শ্বশুর শাশুড়ি অসুখী হয়? তোর আব্বা তো আগে দেখে বলল, রাবু ছেলেটার মন সাফ, ভালো ছেলে। আমরা নিজেরা খুঁজলেও এমন ছেলে পেতাম না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাবেয়া স্বামীর কথাটা মেয়েকে সান্ত্বনা দিতে মিথ্যে বলল। ছায়া বলল, আব্বা এসব শুনেছে? রাবেয়া বললেন, হ্যাঁ, তিনি খুব খুশি তোর বাচ্চা হবে শুনে। তোকে দেখার জন্য অস্থির হয়ে আছেন। জামাই বলল, তোর প্রেগনেন্সিতে কমপ্লিকেশন নাকি ধরা পড়েছে, তাই ওকে রেস্ট নিতে হচ্ছে। একটু সুস্থ হলেই তিনি নিজে তোকে নিয়ে আসবেন। কত ভালো ছেলে। আর তুই তার কথা শুনিস না? জানিস কাল সারাদিন না খেয়েছিল, কারণ তুই খাসনি বলে। আমি কত করে বুঝালাম, বলল না মা, আমাকে অনুরোধ করবেন না। ছায়া না খাওয়া পর্যন্ত আমার গলা দিয়ে কিছুতেই খাবার নামবে না মা। খেলোই না কিছু। সেই রাত পর্যন্ত ছিল এখানে, এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দেখিনি। সারাক্ষণ তোর আব্বার কাছে বসেছিল। তোর আব্বা অবাক হয়ে দেখছিল জামাইকে। সত্যিই পাগল বটে ছেলেটা। রাবেয়া হাসলেন। ছায়া বিড়বিড় করে বলল, পাগল না মা, উন্মাদ, ভয়ঙ্কর রকমের উন্মাদ। কিছু বললি? না মা। রাবেয়া বেগম হাসতে হাসতে কেঁদে উঠলেন হঠাৎ। অতীত ব্যবহারের জন্য অনুতপ্ত হলেন। মেয়ে তাদের কথা কত ভাবে। আর তিনি এই মেয়েকে অবহেলা করেছিলেন, কত মন্দ কথা বলেছিলেন। মেয়েকে বোঝালেন ছায়া যেন স্বামীকে কষ্ট না দেয়, আর অনাগত সন্তানের কথা ভেবে ঠিকমতো খাওয়া দাওয়া করে, কান্নাকাটি কম করে। সাদেক হোসেন ঘুমিয়ে আছেন বলে কথা বলিয়ে দিতে পারলেন না রাবেয়া। মেয়েকে নানাভাবে বুঝিয়ে কথা শেষ করলেন। ছায়া চুপ করে বসে আছে। মাথায় শুধু আদ্রুপের চিন্তা ঘুরপাক খাচ্ছে। লোকটা সাংঘাতিক রকমের ধূর্ত। খুব সুস্থভাবে মানুষকে নিজের জালে ফাঁসাতে সিদ্ধহস্ত। এই যে এত বড় মিথ্যা অবলীলায় বলে এসেছে ওর আব্বা মায়ের কাছে। বিয়ের কথা না হয় মানা গেল, কিন্তু বাচ্চা হবে এ কথা কেন বলেছে? ছায়া মন সংকিত করে হয়ে উঠে এসব ভেবে। কিছুক্ষণ পর আদ্রুপ রুমে এলো। ভেবেছিল ছায়া তাকে প্রশ্নবাণে আবার জর্জরিত করবে। ছায়াকে নীরব ভ্রু কুচকে গেল আদ্রুপের।
গত 4 দিন ধরে ছায়াকে লোহার শিকল পরিয়ে রেখেছে আদ্রুপ। অবাধ্য হওয়ার শাস্তি এটা। যতদিন ছায়া স্বেচ্ছায় নিজেকে আদ্রুপের দাসনাম মেনে নেবে, এই শাস্তি বহাল থাকবে। ছায়াকে কোলে তুলে ডাইনিংয়ে নিয়ে এলো আদ্রুপ। ছায়াকে চেয়ারে বসিয়ে মুখোমুখি বসল। ছায়ার ক্ষুধা মরে গেছে, কিন্তু না খেলে আবার অত্যাচারিত হতে হবে আদ্রুপের কাছে। ওপরে যতই বিদ্রোহ করুক, ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়েছে সে। আব্বা মাকে জানিয়ে ছায়াকে বশ করার চূড়ান্ত কাজটাও সেরেছে আদ্রুপ। ছায়ার সব পথ বন্ধ। এই অসুস্থ মানসিকতার মানুষটার জালে শোচনীয়ভাবে ফেঁসে গেছে সে। চোখের সামনে অন্ধকার হয়ে আসে, মাথা ঘুরে ওঠে। আদ্রুপ খেতে খেতে ওকেই দেখছে। প্রচণ্ড ঘৃণা হচ্ছে লোকটার দিকে তাকাতে। কোনো বিশ্বাস নেই এই লোকের। কে জানে কি ভাবছে এভাবে তাকিয়ে। হয়তো নতুন কোনো অত্যাচারের ফোন দিয়ে আসছে। ছায়া সুস্থ হতে চায়। এই লোক আব্বা মা পর্যন্ত চলে গেছে। যদি তাদের কোনো ক্ষতি করে বসে। বুক কেঁপে ওঠে ছায়ার। অনিচ্ছা মনে তাই নীরবে খেতে লাগলো। খাওয়ার সময় আদ্রুপ কথা বলা পছন্দ করে না। সব কিছুতে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে আদ্রুপ। সাথে কিছু নিয়ম মেনে চলে এবং তার আশেপাশের সবাইকে তা মানতে হয়। ছায়া বেশি খেতে পারছে না, তবুও খেতে হবে ওকে। প্লেটে একটা ভাত পড়ে থাকা যাবে না। প্লেট থেকে খাবার পাশে পড়লে আর রক্ষে নেই। ছায়া গতকালই সে কারণে শাস্তি ভুগেছে। খুব সতর্কে খাচ্ছে সে। বহু কষ্টে খাবার শেষ করে পানির গ্লাসটা তুলে নিল। দুর্ভাগ্য পিছু ছাড়ল না ছায়ার। দুশ্চিন্তা, দুর্বলতায় হাত ফসকে গ্লাসটা নিচে পড়ে যাচ্ছিল। ছায়া কোনো মতে গ্লাসটা ধরে ফেলে, কিন্তু যা হবার তাই হলো। আদ্রুপ চেঁচিয়ে উঠল, ড্রেঞ্চিং ড্রেঞ্চিং, ইউ ব্লাডি ট্রাস, টেক অফ ইউর ক্লথ, ইমিডিয়েটলি টেক অফ ইট। দূরে দাঁড়িয়ে হাত নাড়িয়ে আদেশ করল আদ্রুপ। ছায়া ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আদ্রুপ চিৎকার করে ওঠে ছায়াকে গায়ের কাপড় খুলতে বলে। ছায়া জানে এটা না করার শাস্তি ভয়ানক হবে। চোখের জল, নাকের জল এক করে ছায়া গায়ের কাপড় খুলে দাঁড়ায়। সেই কাপড়ে নিজের ভেজা ফ্লোর পরিষ্কার করতে আদ্রুপ শান্ত হয়। পাথরের মূর্তি হয়ে কাপড়ের দলায় লজ্জা ঠেকে বসে আছে ছায়া। ছায়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে হনহন করে চলে যায় নিজের রুমে আদ্রুপ। রাতে ছায়ার বিছানা থেকে উঠে নিজের রুমে চলে গেল আদ্রুপ। সে প্রয়োজনের সময় টুকুতে ছায়ার বিছানায় থাকে, কিন্তু এক বিছানায় ঘুমোয় না। আদ্রুপ চলে যেতে পরে থাকা কাপড় পরে নেয় ছায়া। দুহাতে নিজেকে শক্ত করে জড়িয়ে শুয়ে শুয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে চোখের পাতা ঢুলে আসে একসময়। মধ্যরাতে প্রকৃতির ডাকে বিছানা ছেড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে ঢোকে। ওর পায়ের শিকলের সীমানা ওয়াশরুম এবং ডাইনিং পর্যন্ত। বাথরুম শেষে পানির পিপাসা পায় খুব। দেয়াল ধরে ধরে সেদিকে এগোয়। পানির গ্লাস ধরতে ভয় হচ্ছে ছায়ার। সকালের কথা মনে পড়তে শিউরে উঠল। তৃষ্ণায় বৃতৃষ্ণা জাগে। পানি পান করা হলো না আর। তখনই চোখে পড়ল টেবিলের একপাশে রাখা পত্রিকাটা। টেবিলে পত্রিকা কে রাখল? আদ্রুপ দেখলে আবার যদি অস্বাভাবিক আচরণ করে, শাস্তি তো ওকেই দেবে। ছায়া পত্রিকা হাতে তুলে রুমে ফিরে আসে। জানালা দিয়ে নিচে ফেলে দেবে ভাবে। পত্রিকা ছিঁড়বে বলে আলাদা করতে চোখ আটকে যায় একটা ছবির ওপর। সেই মহিলা ডাক্তার। শহর ছাড়িয়ে এক নির্জন স্থানের নর্দমায় পাওয়া গেছে তার গলিত লাশ। ছায়ার পা অবশ হয়ে এলো। হাত থেকে পত্রিকা ফ্লোরে পড়তে ছায়া করতলে মুখ ঢেকে বসে পড়ল সেখানে। সে রাতের পর থেকে ছায়ার মাঝে আমূল পরিবর্তন ঘটেছে। আদ্রুপকে রাগানোর মতো কোনো কাজই সে করে না। কথা বলাটাও কমিয়ে দিয়েছে। খুব বেশি প্রয়োজন না হলে হ্যাঁ নাতেই জবাব দেয়। আদ্রুপের ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসি প্রমাণ করে সে ছায়ার আচরণে সন্তুষ্ট। ছায়া হাঁপ ছাড়ে। আদ্রুপকে বুঝে উঠতে পারে না ঠিক। ইদানিংকালের আদ্রুপকে দেখলে বোঝার উপায় নেই কতটা ভয়ঙ্কর সে। আর কেউ না জানুক, ছায়া জেনেছে আদ্রুপের ভয়ঙ্কর রূপ সম্পর্কে। ছায়া নিশ্চিত মহিলা ডাক্তার এবং ওর কথোপকথনে আদ্রুপ শুনেছিল সেদিন। তাই তো অমন করুণ মৃত্যু হলো তার। আবার ভাবে, আচ্ছা আদ্রুপই কি খুনটা করেছিল? অন্য কেউ তো করতে পারে। হতে পারে মহিলার পূর্ব শত্রু ছিল। ছায়ার এই ধারণা অতটাও পোক্ত হয় না। ঘুরে ফিরে মন আদ্রুপকেই খুনি সাব্যস্ত করতে চায়। আগের তুলনায় বেশি ভয় হয় তখন ছায়ার। নিজের মৃত্যুর জন্য না, ওর বাবা মায়ের জন্য। ছায়া মাঝে মাঝে চরম বিস্মিত হয়।
এই তো গতকালের ঘটনা। মা কল করে জানালো আদ্রপতির গ্রামে পৌঁছে দিতে গিয়েছে। কথাটা শুনে ভয় হচ্ছিল ছায়ার। আদ্রুপ কিভাবে যেন বুঝতে পারে, মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে বলে, বাবা মাকে সম্মানের সাথে সব ফেরত দিয়ে তবেই ফিরব, খামোকা ভয় করো না। ছায়া নিশ্চিত তখন আদ্রুপ হাসছিল। মাঝে মাঝে মনে হয় ওকে ভয় দেখাতে আদ্রুপ এমন করে। ছায়া ভয় পেলে বুঝি আদ্রুপের শান্তি, আনন্দ। সাদেক হোসেনের নিষেধ সত্ত্বেও তার সব বন্ধকি সম্পত্তি আদ্রুপ ছাড়িয়ে তার হাতে তুলে দেয়। জামাতার ব্যবহার আদব লেহাজে বড্ড পছন্দ করে ফেলেছেন সাদেক হোসেন এবং রাবেয়া। অনেকদিন পর রাবেয়া আজ ভালো মন্দ রেঁধেছেন, নিজ হাতে জামাতাকে খাবার তুলে খাইয়েছেন। আদ্রুপ ফিরে আসার সময় তারা প্রাণ ভরে দোয়া করেন। এই কদিনে একদম বদলে গেছে আদ্রুপ। সে বেশিরভাগ সময়ই কাটিয়েছে সাদেক হোসেনের সাথে। ভালো লাগে মানুষটাকে তার। দ্বিতীয় কাউকে সে বিশ্বাস, পছন্দ এবং আপন ভাবছে। এই যে সব কিছু ফিরিয়ে দিল, এর মধ্যে অন্য কোনো ভাবনা ছিল না। পিতৃতুল্য জ্ঞান করেই পছন্দ মানুষটার কষ্ট লাঘব করেছে সে। অথচ এই মানুষটার কলিজার টুকরাকে দিনরাত কষ্ট দিচ্ছে ভাবতে মন খারাপ হয়ে গেল আদ্রুপের। গত দুদিন ধরে বাসায় একা আছে ছায়া। আদ্রুপ কয়েকবার কল করেছিল। খুব রোমান্টিক মোডে ছিল সে। ছায়া কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল আদ্রুপের আসল সত্তা। ভালো লাগছিল তখন ছায়ার। সত্যপ্রবাহের এক ফালি উকি দেওয়ার রোদের মতোই ছিল সেই মধুর সময়টুকু। কথা বলা শেষে ছায়ার গাল দুটো লজ্জায় লাল হয়েছিল। তারপর হঠাৎই বর্তমান চোখের সামনে ভেসে ওঠে। ছায়া আয়নার সামনে দাঁড়ায়। কি ছিল সে, আর কি হলো? নিজেকে সরকারের জোকারে মনে হতে লাগলো। আজ অনেক দিন পর কাঁদল ছায়া। আদ্রুপ যখন বাসায় ফিরেছে তখন মধ্যরাত। ছায়া বুঝতে পেরেও কোনো অভিব্যক্তি প্রকাশ করেনি। একটা উন্মাদের জীবনের সাথে জড়িয়ে গেছে সে। এখান থেকে বেরোনোর সকল পথ তার জন্য বন্ধ। কিন্তু এভাবে কতদিন চলবে? 1 বছর, 2 বছর নাকি আমৃত্যু? ছায়ার মন মাঝে মাঝে বিদ্রোহ করে। কিছুতেই মানতে চায় না এইসব। পথ খুঁজে মরে, কিন্তু কোথায় সে মুক্তির পথ? সকল পথ রুদ্ধ আজ। দিন বদলে হবে রাত, তবুও তার জন্য সকলই এক। কেবলই রাত, কেবলই রাত। ফ্রেশ হয়ে ছায়ার রুমে প্রবেশ করে আদ্রুপ। জানালা ঠেস দিয়ে বাইরে তাকিয়ে আছে ছায়া। খুব দুঃখে থাকলে এমন অন্যমনস্ক হয়ে থাকে মানুষ। ছায়ার খুব দুঃখ, আর এই সকল দুঃখের একমাত্র কারণ কি সে? আদ্রুপের বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। ছায়ার পেছনে গিয়ে দাঁড়ায়। ক্রোধ, মানসিক চাপ ভুলে গেল সহসা। জড়তা, আড়ষ্টা তাকে ছুঁতে পারল না। আদ্রুপ কাছে এসে দাঁড়িয়েছে বুঝেও নড়ল চলল না ছায়া। ছায়ার কাঁধের চুল সরিয়ে ঠোঁটের ওষ্ঠতা ছড়াতে ছায়া মৃদু কেঁপে শক্ত হয়ে গেল। কোলে তুলে নেয় ছায়াকে আদ্রুপ। এগোতে থাকে সামনের বিছানার দিকে। এমন করে ইতোপূর্বে অনুভব করেনি সে। বড্ড ভালো লাগা আচ্ছন্ন করে তুলল তাকে। আদ্রুপ ছায়ার গলায় আলতো করে চুমু দিয়ে উঠে বসে। গায়ে কাপড় জড়িয়ে ঘুরে তাকালো ছায়ার দিকে। কি হয়েছে তোমার? এত নির্জীব কেন আজ আবার? না, কিছু না। গায়ের চাদর টেনে ঘুরে শোয় ছায়া। আদ্রুপ এক দৃষ্টে দেখছে ওকে। ছায়ার চোখের কোণে লেগে থাকা জলে মুখের একাংশ ভিজে আছে। মনটা কেমন যেন করে উঠল আদ্রুপের। আজকাল ছায়ার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে সে। অন্যরকম আবেগ খেলা করে ছায়ার চোখে চোখ পড়লে। আদ্রুপ এক লহমায় ছায়ার চাদরে ঢাকা শরীরের আপাতমস্তক দেখে নেয়। মেয়েটার শরীর ভেঙে পড়েছে। খারাপ লাগা বোধ করে আদ্রুপ। আস্তে করে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর ঘুরে দাঁড়াতেই চোখাচোখি হয় ছায়ার সাথে। ও চোখের গহীনে ডুবতে হৃৎস্পন্দনের গতি তীব্র হয়। চট করে ঘুরে শোয় ছায়া। জানালা দিয়ে বয়ে আসা দক্ষিণা বাতাস ছুঁয়ে দিতে চোখ বন্ধ করে আদ্রুপ। চোখের সামনে ভেসে ওঠে 7 বছর আগেকার এমন এক অনুভূতি। এই মাঠে থাকা সকল ঘাস, জীব অনুজীব, মাথার উপরে থাকা আকাশ, পক্ষী তথা পৃথিবীর সকলে সাক্ষী থাক আমার ভালোবাসার। আই লাভ ইউ আদ্রুপ। লাভ ইউ মোর দ্যান এনিথিং এনিওয়ার। উইল ইউ ম্যারি মি? রোজ দুহাতে গোলাপটা ধরে হাঁটু মুড়ে বসে আছে আদ্রুপের সামনে। ভার্সিটির সকলের দৃষ্টি ওদের দিকে। মুহূর্তে একটা জটলা তৈরি হলো চারপাশে। আদ্রুপের বন্ধুরা সমস্বরে চিৎকার করে বলছে, কামন হিরো, সে ইয়েস, সে ইয়েস।
এতগুলো মানুষের সামনে রোজ এমন করবে আদ্রুপ স্বপ্নেও ভাবিনি। লজ্জা হচ্ছিল ওর, সাথে ভালো লাগায় আচ্ছন্ন ছিল সর্বশরীর। ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি যেচে ওকে বিয়ের প্রপোজাল দিচ্ছে, যাকে এতদিন সংকোচে বলতে পারেনি এই কথা। আদ্রুপ চারপাশটা দেখে নিল। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে ইয়েস শোনার জন্য। আদ্রুপ রোজের চোখে চোখ রাখল। দীর্ঘ 5 বছরের প্রণয় ওদের। প্রাণাধিক ভালোবাসে রোজকে সে, তাই আজ এই মুহূর্তে ওর কাছে সবচেয়ে দামি। রোজের হাত থেকে গোলাপ নিয়ে হাঁটু মুড়ে বসে সবার সম্মুখে দুজনের 4 ঠোঁট এক হলো। আদ্রুপ ভেবেছিল সেই অনুভূতি কোনোদিন আর ফিরবে না, কিন্তু ইদানিং কি হচ্ছে? এই মেয়েটির মধ্যে কি এমন আছে যা বারবার আদ্রুপের মনকে নাড়া দেয়? পূর্ণ দৃষ্টি মেলে ছায়াকে দেখছে আদ্রুপ। কেঁপে কেঁপে উঠছে ওর শরীর। কাছে হয়তো মেয়েটা, কিন্তু কেন? এখন তো আদ্রুপ ওকে মারে না, ধমকায় না, তবুও কেন কাঁদে? গটগট করে হেঁটে লিভিংয়ে চলে এলো। কাঁদু, তাতে তোর কি? তুই কি ভালোবাসিস ওকে? সেই কণ্ঠস্বরটি শুনতে পেয়ে আদ্রুপ চমকে ওঠে। চোখ দুটো বড় বড় হয়ে যায়। বিড়বিড় করে বলে, না না, আই লাইক হার। ব্যাস এইটুকুই, ব্যাস একটুকু। না, মিথ্যে বলছিস তুই। কণ্ঠস্বরটি ঝাঁঝিয়ে উঠল। আমি মিথ্যে বলছি না, আদ্রুপ বলল। কণ্ঠস্বরটি তবুও বলল, বুকে হাত দিয়ে বল তবে। আদ্রুপ বুকের ওপর হাত রাখল। দু চোখ বন্ধ করতে আবার রোজকে দেখল। কিন্তু এ কি? রোজের চেহারা বদলে যাচ্ছে। একটু একটু করে ছায়া হয়ে যাচ্ছে রোজ। আদ্রুপের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। অস্বাভাবিকভাবে কাঁপছে বুকের ওপর রাখা হাতটা। কণ্ঠস্বরটি খিচিয়ে বলে উঠল, বলো তুমি কাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি আমি ছায়াকে, খুব ভালোবাসি। প্রচণ্ড আক্রোশে ফেটে পড়ল কণ্ঠস্বরটি। গালাগাল দিতে দিতে ক্ষীণ হইল সেটি। সাথে সাথে আদ্রুপ চোখ খুলল। বুকের ওপর রাখা হাতটা সরিয়ে আতঙ্কিত চেহারায় বসে পড়ল কাউচে। 2 হাতে চুল মোট করে বলল, এ আমি কি করলাম? এ আমি কি বলে ফেললাম? সকালে ঘুম ভাঙতে সম্মুখে আদ্রুপকে দেখে চমকে ওঠে ছায়া। ছায়া ধরফরিয়ে উঠতে গিয়ে বুকের ওপর থেকে চাদর সরে যায়। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়ায় আদ্রুপ। নিজেকে সামলে ছায়া ভ্রুকুচকে বসে আছে। আদ্রুপ ওর দিকে ওভাবে কেন চেয়েছিল? বুক ধুকপুক করছে ছায়ার। গুড মর্নিং। সামনের জানালা খুলে দিয়ে ঘুরে দাঁড়ায় আদ্রুপ। ছায়ার চাদর মুড়ে উঠে দাঁড়ায়। আদ্রুপের দৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যায় ক্লোসেটের দিকে। কোনো মতে কাপড় হাতে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ছায়া, শোনো। আদ্রুপের ডাকে ঘুরে দাঁড়ায় না ছায়া। না তাকিয়ে জবাব দেয়, জি বলুন। আদ্রুপ এগিয়ে আসে ছায়ার দিকে। ছায়া হাতের কাপড় শক্ত করে চেপে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে যখন কিছু বলল না আদ্রুপ, ছায়া ভীরু নয়ন তুলে চাইল। ঠিক তখনই ছায়ার ঠোঁটে গভীর চুম্বন দিল আদ্রুপ। আদ্রুপের এই আচরণে হতভম্ব ছায়া। এই সার্কাস খেলে ক্লান্ত সে। আদ্রুপকে 2 হাতে ঠেলে ডুকরে কেঁদে ওঠে। ছুটে চলে যায় ওয়াশরুমে। আদ্রুপ চুপচাপ দাঁড়িয়ে আছে। ছায়ার ঠোঁট, জিহ্বার স্বাদ এখনও অনুভব করছে সে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে বেরিয়ে এলো রুম ছেড়ে। আজ শাওয়ার শেষ করতে সময় লাগলো ছায়ার। চুলে তোয়ালে পেঁচিয়ে বের হয়ে এসেছে। চোখ দুটো লাল। এখন আর কান্না পাচ্ছে না। কেমন ভার ভার ঠেকছে সব। চুল ঝেড়ে রুম ছেড়ে বেরিয়ে এলো। আদ্রুপের কাছে ক্ষমা চাইতে হবে তাকে। তখনকার ব্যবহারে নিশ্চয়ই রাগ হয়ে আছে আদ্রুপ। আবেগটার কারণেই ভুল করে বসেছে ছায়া। এখন কি আছে কপালে কে জানে। আশ্চর্যের বিষয়, ছায়ের এখন আর ভয় হচ্ছে না। কেমন অনুভূতিহীন বোধ হচ্ছে নিজেকে। ডাইনিং, লিভিং রুম, কিচেন, কোথাও আদ্রুপ নেই। বাকি দুটো বেডরুম। ডান পাশের প্রথমটাতে ঢুকলো ছায়া। ছিমছাম একটা রুম। সুন্দর সুন্দর কয়েকটা বুকশেলফ, স্টাডি টেবিল, মাঝখানে বেডটা। ছায়ার মনে পড়ল প্রথম রাতে এই ঘরে ছিল সে। চোখের সামনে সেই লৌহমর্ষক স্মৃতি ভেসে উঠতে শিউরে উঠল। দ্রুত বেরিয়ে এলো রুম ছেড়ে। 2-3 কদম এগিয়ে পরের রুমটা। এই রুমে বারবার ঢুকতে দেখেছে আরবকে। এটাই আদ্রুপের বেডরুম বলে মনে হলো ছায়ার। রুমটা আজ অবধি দেখা হয়ে ওঠেনি। সাহস সঞ্চয় করে লোকে পা রাখতে চেনা আদলে একটা পৌরশালী কণ্ঠস্বর শুনতে পায় ছায়া। তবে ঠিক ধরে উঠতে পারে না কণ্ঠটি কার। প্রচণ্ড ক্ষুব্ধ কণ্ঠস্বরটি বলছে, তুমি এর শাস্তি অবশ্যই পাবে আদ্রুপ। এবার আদ্রুপের করুণ গলার স্বর শুনতে পেল ছায়া। ভালোবাসা পাপ নয়,
অচেনা কণ্ঠস্বর বলল, একই অনুভূতি দ্বিতীয় কারোর প্রতি হওয়া পাপ। তুমি রোজকে ভালোবাসতে কি বাসতে না? আদ্রুপের কণ্ঠস্বর শোনা গেল না, শোনা গেল সপাং সপাং কিছুর আওয়াজ। আদ্রুপের গঙ্গানি স্পষ্ট শুনতে পেল ছায়া। অচেনা কণ্ঠস্বরটি বলল, তুমি একই সাথে দুজনকে ভালোবাসতে পারো না, এখনও সময় আছে। স্বীকার করো তুমি রোজকেই ভালোবাসো। না, আমি ছায়াকেই ভালোবাসি। রোজ আমার অতীত আর ছায়া বর্তমান। সাথে সাথে সপাং সপাং শব্দে কানে তালা লেগে যাবার জোগাড় হলো ছায়ার। আদ্রুপের আর্তনাদ শুনতে পেয়ে দরজা ঠেলতে লাগলো ছায়া। আদ্রুপ, কি হয়েছে আপনার? দরজা খুলুন। আদ্রুপ, ওই দেখো এসে গেছে সে। কি ভালোবাসার টান! এই মেয়ে তোমার মাথা নষ্ট করেছে। ছাড়ব না আমি ওকে, মেরে ফেলবো ওকে আমি। অচেনা কণ্ঠস্বরটি বলল। আদ্রুপ অনুনয় করল, প্লিজ এমনটা করো না, ও খুব ভালো মেয়ে, এমনিতেই অনেক অত্যাচার সয়েছে, আর না আমাকে মারো, একেবারে মেরে ফেলো, তবে ওকে ছেড়ে দাও। তুমি তুমি এই মেয়ের জন্য মরতে চাইছো? আমি ঠিক শুনেছি তো আদ্রুপ? তুমি বদলে যাচ্ছ আদ্রুপ। কিন্তু আমি থাকতে এ হতে দিতে পারি না। তোমার মনে কেবল রোজ থাকবে, একমাত্র রোজ। তুমি ওকে কষ্ট দিতে পারো না। আদ্রুপ বিদ্রোহ করে বলে উঠল, যেন রোজকে আমি কষ্ট দিচ্ছি না। মৃতরা কখনো কষ্ট পায় না। চুপ করো। সপাং সপাং শব্দ শেষ হতেই কণ্ঠস্বরটি পুনরায় চেঁচিয়ে বলল, রোজকে তুমি মৃত বলতে পারো না। রোজ মৃত নয়, মৃত নয়। মৃত যদি কেউ হয় তবে এই ছায়া হবে। হ্যাঁ, তাই হবে। এ বলে গেলাম তোমাকে আমি। ক্রোধে ফেটে পড়া কণ্ঠস্বরটি আর শোনা গেল না। আদ্রুপ চেঁচিয়ে কাঁদছে, প্লিজ এমন করো না। ছায়া ভালো মেয়ে, ওর ক্ষতি করলে পাপ হবে তোমার। আমার দোষে ওকে শাস্তি দিও না। আমি যে তাহলে বাঁচতে পারবো না। ছায়ার শরীর অবশ্যই আসে। কি শুনছে সে এসব? আদ্রুপ ওকে ভালোবাসে? সত্যি না ভ্রম এসব? আর ওই কণ্ঠস্বরটাকে? রোজকে? কি হচ্ছে এসব? ভেতর থেকে পায়ের শব্দ দরজার দিকে এগিয়ে আসতে ছায়ার মনে পড়ে কণ্ঠস্বরটি ছায়াকে মেরে ফেলতে চাইছে। ছুটে রুমে চলে আসে ছায়া। দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো। দরজার ওপাশে কেউ হাঁটছে। নিজেকে যথাসাধ্য শান্ত রাখার চেষ্টা করতে লাগলো ছায়া। কিন্তু এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে না শান্ত মন মস্তিষ্ক। মনোযোগ দিয়ে পায়ের শব্দটা শুনল। তৎক্ষণাৎ চক্ষু বিস্ফোরিত হয়। ছায়া, ছায়া দরজা খোলো। আই নিড ইউ ছায়া, আমার শান্তি চাই। আদ্রুপের এই রূপ ছায়া এতদিনে আবিষ্কার করতে পারিনি কেন? এখন কি করবে সে? দরজা খুলে আদ্রুপকে শেষ করে ফেলবে। এদিকে ছায়া দরজা খুলছে না দেখে দরজায় লাথি ধাক্কা দেওয়া শুরু করে দিয়েছে আদ্রুপ। ছায়া অনুনয় করে বলে, আমাকে মারবেন না আদ্রুপ, আমি আপনাকে ভালোবাসি না, আমি তো শুধু আপনার দাস। সাথে সাথে দরজা পড়ার শব্দ থেমে যায়। তারপর বাইরের মানুষটাকে হেঁটে হেঁটে চলে যাওয়ার শব্দ শুনতে পায় ছায়া। লম্বা শ্বাস ছেড়ে বসে পড়ে ছায়া। সারাদিন আর রুম ছেড়ে বেরোনি ছায়া। মৃত্যুর দোরগোড়ায় খুঁজে পায় নিজেকে। আদ্রুপের এই ভিন্ন রূপ ওকে ছাড়বে না। কি করবে বুঝতে পারে না। এর মধ্যে আদ্রুপ স্বাভাবিক মানুষের রূপে দরজায় কড়া নাড়ল কয়েকবার। ছায়া দরজা খুলল না দেখে রেগে গেল আগের মতো করে। এই রূপটা ছায়াকে ব্যথা দেবে, ভালোবাসবে কিন্তু খুন করবে না। কিন্তু ওই রূপটা যদি ফিরে, তবে আদ্রুপ আশ্বস্ত করে যে ছায়াকে এখান থেকে নিরাপদে বের করে দেবে। ছায়া ভরসা পায় না। রাগ অভিমান আদ্রুপের কণ্ঠে। ছায়ার মন বিগলিত করার আপ্রাণ চেষ্টা চালায়। ছায়ার মন গলতে শুরু করলে দুহাতে কান চেপে ধরে ওয়াশরুমে লুকিয়ে থাকে ছায়া। সবগুলো নল ছেলে বসে আছে। এমন করে বিকেল গড়িয়ে সন্ধ্যা উতরে গেল। নলের পানি শেষ হয়ে গেছে, নয়তো আদ্রুপ বন্ধ করে দিয়েছে পানির লাইন। যার কারণে আদ্রুপের চেঁচামেচি শুনতে পেল ছায়া। খুব লড়ছে ওই রূপের সাথে। আদ্রুপ ওকে ভালোবাসে একথা শুনে কেমন যেন লেগেছিল ছায়ার। তার উপর সকালবেলার ওই চুম্বন। ছায়ার মন বিক্ষিপ্ত হয়ে যায় বারবার। বাইরে যে আদ্রুপ বারবার ওকে ভালোবাসে বলে বলে মার খাচ্ছে, ছায়ার কষ্ট হয় তার জন্য। মনে হয় তাকে গিয়ে বাঁচাতে। একে তো জীবন সংকট, তার উপর এমন মনস্তাত্ত্বিক তন্ত্রে ছায়া দুর্বল হতে লাগল। রাতটা কিছুটা বাড়তে ছায়া ওয়াশরুম ছেড়ে বেরিয়ে এলো। ভয়, মানসিক চিন্তায় এতক্ষণ উবে থাকা ক্ষুধা হঠাৎ নড়ে চড়ে উঠল। ধীর পায়ে দরজার কাছে গিয়ে কান পাতে ছায়া। বাইরে একদম শান্ত। সারাদিনের ক্ষুধায় আতঙ্কে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে এসেছে। বিক্ষিপ্ত মনে কিছুই যেন ঠিকমতো ভাবতে পারছে না ছায়া।
অনেকক্ষণ বাইরে থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সতর্কে দরজা খুলল। মাথা বের করে উকি দিতে এক নজর বুলিয়ে নিল, না কোথাও আদ্রুপ নেই। ছায়া দৌড়ে গিয়ে আদ্রুপের বেডরুমের দরজা বাইরে থেকে লক করে হাঁপ ছাড়ল। কোনো মতে টেবিলের ওপর রাখা আপেল উঠিয়ে কামড় দিতে দিতে গিয়ে দাঁড়ালো মেইন দরজার কাছে। ততক্ষণে আপেলের অনেকটা খেয়ে ফেলেছে সে। দরজার নিচের লকটা সহজে খুলে ফেলল, তাতেও দরজা খুলল না। লক্ষ্য করল দরজার ওপরেও একটা ছিটকিনি আটকানো। পা উঁচু করেও ছায়ার হাত সহজে অত দূর গেল না। অন্যান্য দরজা থেকে এই দরজার দৈর্ঘ্য বেশি। ঘুরে দাঁড়ালো ডাইনিং থেকে চেয়ার টেনে আনার জন্য। 1/3 খাওয়া আপেলটা ফেলে এগোতেই মাথার চক্কর দিয়ে ওঠে। মাথা ধরে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করলো কি হচ্ছে। দীর্ঘক্ষণ ক্ষুধার্ত থাকার কারণে বিপি লো হয়ে গেছে বলে হয়তো এমন হচ্ছে ভেবে এগোতে লাগলো ছায়া। বেশি দূর যেতে পারল না। চোখের সামনে ঝাপসা হতেই থেমে গেল সে। পেট মুচড়ে উঠতে একটা ভাবনা ওকে তাড়া করে। চকিতে পড়ে থাকে আপেলটার দিকে তাকায়। ভয়ে গলা শুকিয়ে এলো ওর। ছায়ার রুমের দিকে ছুটছে এলোমেলো পায়ে। কাছাকাছি গিয়েই পড়ে গেল দুর্বল হয়ে। ঝাপসা দৃষ্টি বন্ধ হবার পূর্বেই অস্পষ্ট একটা মুখশ্রী দেখতে পেল। ছায়ার মন জানে এই চেহারা কার। আদ্রুপের ঠোঁটে ক্রূর হাসি ফুটে উঠতেই ছায়ার চোখ বন্ধ হয়ে যায়। অসহনীয় ব্যথায় কোকিয়ে ওঠে জ্ঞান ফিরতে। পুরোপুরি জ্ঞান ফেরে না ছায়ার। ঝাপসা চোখে অনেকগুলো মুখ দেখতে পায়, অনেক শব্দ। চশমা পরে অস্পষ্ট মুখে অচেনা পুরুষালী কণ্ঠস্বর শুনতে পায়। দ্বিতীয়বার অচেতন হবার আগে, ছায়া, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ছায়া। গল্প জ্যোৎস্নার ছায়া। গল্পটি 2টি পর্বে ভাগ করা হয়েছে। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।